আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে ভাইয়া গ্রুপের সৌজন্যে। গত 7 ফেব্রুয়ারি গাজীপুরে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনা সারা দেশে একযোগে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবির যৌথ এই অভিযানে প্রথম দিনে গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে 1308 জনকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীর সমন্বয়ে গঠন করা হয়েছে সেন্ট্রাল কমান্ড সেন্টার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলেই ডেভিল হান্টের আওতায় গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ডেভিল যতদিন শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেরিতে হলেও বোধোদয় হয়েছে সরকারের এমন একটি বাস্তবতায়। আজ আমাদের আলোচনার বিষয় অপারেশন ডেভিল হান্ট, টার্গেট কারা। আর বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ, রয়েছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী। আপনাদের তিনজনকে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্কলার দেখানো নম্বরে ফোন করে আপনার প্রতিক্রিয়া দিতে পারেন, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুক। ও সরাসরি চলে যাচ্ছে মূল আলোচনায়। শুরুটা করতে চাই গ্লোবাল টেলিভিশনের সম্পাদক জনাব নাজমুল আশরাফ আপনাকে দিয়ে। যেটি আমাদের শিরোনাম, সেটি আমার প্রশ্ন, ডেভিল হান্ট আসলে টার্গেট আসলে কারা বা ডেভিল কারা? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন আমারও। এই যে শয়তান ধরার অভিযান শুরু হলো, শয়তান কারা, কাদেরকে আমরা শয়তান বলছি? আমরা 5 তারিখ থেকে যে ঘটনাগুলো দেখলাম তার প্রেক্ষিতে তো এই অপারেশন শুরু হলো বা এটা সিদ্ধান্ত হলো। সেই 32 নম্বর থেকে শুরু করে সারা দেশ হয়ে যেসব হামলা, ধ্বংসযজ্ঞ, বাড়িঘর ভাঙা, লুটপাট যা কিছু হয়েছে, সেই ক্ষেত্রে আমরা আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের ভূমিকা কি দেখেছি? এত সব ধ্বংসযজ্ঞ হয়েছে কিন্তু সরকার তেমন কিছু করে নাই, বা এগুলো ঠেকানোর, ফেরানোর, বা যারা হামলা করেছে, একজন অপরাধীকেও আপনি যদি আক্রমণ করেন আইনি দৃষ্টিতে সেটাও একটা অপরাধ। ফলে যাদেরকে ফ্যাসিবাদের লোক, পতিত সরকারের বা দলের লোক ভেবে আপনি তাদের বাড়িতে আক্রমণ করছেন, ভাঙচুর চালাচ্ছেন, সেই মানুষগুলো অপরাধ করেছে, তাদের বিচার হবে, বিচারের প্রক্রিয়া চলছে, অনেকে গ্রেফতার হয়েছেন, অনেকে পালিয়ে গেছেন। এটি একটি আইনি প্রক্রিয়া। আমরা যদি আইনের শাসনে বিশ্বাস করি, আমরা যদি ন্যায় বিচারে বিশ্বাস করি, তাহলে প্রত্যেক অপরাধীকে আইনানুগ শাস্তি দিতে হবে। এখন আপনি বিচার প্রক্রিয়া বা আইনের শাসনের আড়ালে যদি আপনি বেআইনি কাজকে সমর্থন করেন এবং বেআইনি কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন, প্রকারান্তরে আপনি নীরব থেকে সেই কাজকে সমর্থন করেন, তাহলে আপনার আইনি শাসন কোথায়, বিচার প্রক্রিয়া কোথায়, ন্যায় বিচার কোথায়? এই প্রশ্ন উঠতে পারে। এখন সারা দেশে যখন এই ধরনের হামলা, ভাঙচুর, ধ্বংসযজ্ঞ চলল, তখন কোনো শয়তান ধরার অভিযান আমরা দেখলাম না। সরকারের দিক থেকে, পুলিশের দিক থেকে, আরও যত কর্তৃপক্ষ আছে প্রশাসনের, তাদের দিক থেকে কোনো উদ্যোগ দেখলাম না। গাজীপুরে যখন একজন সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা হলো এবং সেখানে পাল্টা হামলা হলো, তাতে যে আমাদের অভ্যুত্থানকারী শক্তির ক্ষোভ বিক্ষোভ দেখলাম সরকারের বিরুদ্ধে, স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে, এবং আরও যেসব আপনার হুমকি ধামকি বক্তব্য শুনলাম, তারপর সরকার এরকম একটি উদ্যোগ নিল। এখন সারা দেশে আটক শুরু হয়েছে। এই যে বললেন আপনি 1308 জনকে এরই মধ্যে আটক করা হচ্ছে। এদের সবার পরিচয় আমরা জানি না, অন্তত আমি এখন পর্যন্ত জানি না, কিন্তু মোটা দাগে বিভিন্ন গণমাধ্যমে যা দেখলাম, এরা বেশিরভাগই ওই পতিত শক্তি বা সরকার বা দলের লোক। তারা কি অপরাধ করেছে, তাদের আইনের দৃষ্টিতে অপরাধগুলো কি, সেগুলো আমরা বিস্তারিত হয়তো পরে জানব। কিন্তু যারা অপরাধীদের দমনের নামে আইন নিজের হাতে তুলে নিয়ে সারা দেশে ধ্বংসযজ্ঞ, হামলা, লুটপাট চালালো, তাদের ব্যাপারে এই ডেভিল হান্ট অপারেশনে কি ব্যবস্থা নেবে আমরা জানি না, এখন পর্যন্ত কিছু দেখি নাই। যদি এমন হয় যারা আক্রান্ত, না, আপনি কি এরকম বলতে চাইছেন আশা ভাই, যারা ভিকটিম তারাই টার্গেট হচ্ছে? এখন পর্যন্ত তাই দেখছি।
যাদের উপর আক্রমণ হচ্ছে, যাদের বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে, লুটপাট করা হচ্ছে, তাদেরকে যখন আপনি ধরেন, তাহলে আপনি যারা অপ্রেসড, যারা অ্যাটাকড, আপনি তাদেরকে শয়তান হিসেবে আটক করছেন। তাদের প্রত্যেকের অপরাধ আছে, থাকতে পারে, তাদের প্রত্যেকের এই 16 বছরের ফ্যাসিবাদী শাসনে বহু অন্যায় আছে, সেগুলোর জন্য তো আইন আছে, আদালত আছে, বিচার আছে, সেই প্রক্রিয়া চলছেও। তার বাইরে যখন উন্মত্ত জনতা আইন নিজের হাতে তুলে নিয়ে যা খুশি করবে, সেটার ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন না, তাইলে সরকারের দায়িত্বটা কি? সরকারের দায়িত্ব সকল নাগরিকের নিরাপত্তা বিধান করা, জননিরাপত্তা বিধান করা, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং কারো প্রতি কোনো বৈষম্য না করা আইনের দৃষ্টিতে সরকারের দায়িত্বের জায়গা থেকে। সেই জায়গায় আমরা দেখছি যে এই উন্মত্ত জনতার যেই উন্মাদনা, তার ফলাফল আমরা যা দেখছি 5 অগাস্ট থেকে, সেই জায়গায় সরকার মনে হয় একটা পক্ষ নিয়ে ফেলেছে এবং এই অভিযানের সিদ্ধান্ত গাজীপুরে একটি পক্ষ পাল্টা আক্রান্ত হওয়ার পর থেকে সরকার কোন পক্ষটা নিয়েছে একটু কি বলবেন? আমরা তো দেখছি সরকার মানে আক্রমণকারী পক্ষ নিয়েছে, আক্রান্তদের পক্ষ নেয়। আবারও বলছি, আক্রান্তদের অনেকেই বা ধরে নিলাম সবাই অপরাধী। সেই অপরাধের বিচার তো আপনি আইনানুগভাবে করবেন। আপনি যদি ন্যায় বিচার নিশ্চিত করতে চান, আইনের শাসন নিশ্চিত করতে চান, আপনি যদি সরকার হিসেবে সকল মানুষের সরকার হয়ে থাকেন, তাহলে আপনার সবার প্রতি দৃষ্টিভঙ্গি ন্যায় বিচারের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে একরকম হওয়া উচিত। এখানে আপনি বৈষম্য কেন করছেন? মোটামুটি আমরা একটা প্রেক্ষিত পেলাম। আমি শামাবাদ আপনার কাছে জানতে চাই, 2002 সালে আমি যদি ভুল না করে থাকি অপারেশন ক্লিন হার্ট এরকম একটা অপারেশন হয়েছিল। সেই সময় আমরা দেখেছি এই অপারেশন নিয়ে এক ধরনের প্রশ্ন উঠেছিল। তো এত বছর প্রায় 23 বছর পরে আমরা আরেক ধরনের অপারেশন ডেভিল হান্ট দেখছি। প্রথমে এই বিষয়টা নিয়ে আপনাদের যদিও দলের পক্ষ থেকে আপনাদের মহাসচিব স্বাগত জানিয়েছেন, তারপর শুনতে চাই আসলেই যাদেরকে ডেভিল হিসেবে আমরা হান্টিং করছি শেষ পর্যন্ত কি ডেভিল ধরা পড়ছে নাকি ভিকটিমরাই আরও ভিকটিমাইজ হচ্ছে, একটু যদি বলেন। দেখুন, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকেও শুভেচ্ছা। দেখুন, পলিটিক্যাল সিচুয়েশন পরিবর্তন হয় দেশের অবস্থার সাথে সাথে। ক্লিন হার্টের জামানা আর 2024-25 এক টাইম না, ওকে। আর আমার ক্লিন হার্টের একটা সিচুয়েশন ছিল, র্যাবও তো ধরেন, আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বলি, র্যাবও তো তৈরি হয়েছিল আমাদের সময়। সেই র্যাবে একটা শেখ হাসিনার আমলে ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেল, যে র্যাবের উপর নিষেধাজ্ঞা আসলো। সো কিভাবে আপনি একটি প্রতিষ্ঠানকে বা একজনকে পরিচালনা করছেন বা কতটুকু কারাপ্ট করছেন বা না করছেন, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখন আসেন ডেভিল হান্ট। এখন এখানে আমার একটাই প্রশ্ন নাগরিক হিসেবে, যে ডেভিল আইডেন্টিফাই হবে কিভাবে? মানে আমি যদি বলি দিই যে আপনি ডেভিল, আপনি কি ডেভিল হয়ে যাবেন? মানে এটা যাচাই বাছাই হবে কিভাবে? ডেভিলটা বাইর করবো কিভাবে আমরা? সেটা একটা ব্যাপার না। হান্টিং ঠিক আছে, ডেভিল হান্ট তো এখন ব্যাপার হচ্ছে যে দেখেন, আপাতদৃষ্টিতে যদি আমি দেখি 5ই অগাস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো আপনি মানুষের, জনগণের এই 15-17 বছরের একটা ক্ষোভ বলতে পারেন, বহিঃপ্রকাশ বলতে পারেন, আপনি একটা ফ্রাস্ট্রেশন থেকে করেছে, ইমোশন থেকে করেছে, যাই হয়েছে। তাও আমি বলবো যে একটি সরকার অলমোস্ট 1.5-2 দিন ছিল না, সেই হিসেবে কিন্তু বাংলাদেশে এমন কোনো বাজে কাজ ঘটে নাই। এখন যে জিনিসগুলো ঘটছে, মনে হচ্ছে যে দেশে পুলিশ আছে নাকি বা পুলিশের কতটুকু সক্ষমতা আছে, এটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন জেগেছে। সরকার কতটুকু শক্তিশালী অবস্থায় আছে, সেটা নিয়ে প্রশ্ন জেগেছে। এখন আপনি উনি বললেন না যে পক্ষ নিয়ে ফেলেছে। দেখেন, এখানে যে এখন ইন্টারিম গভর্নমেন্টে যারা আছে, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই ক্যাবিনেটে, এরা একজনের পলিটিশিয়ান না। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের অনেক ইন্টারন্যাশনালি ওনার অনেক গ্রহণযোগ্যতা আছে, ন্যাশনালি ওনার অনেক গ্রহণযোগ্যতা আছে, ওনার সার্টেন কিছু জায়গায় ওনার পারদর্শিতা আছে। কিন্তু দেশ চালানো এবং এই 15 বছরের ফ্যাসিবাদের পরে দেশ চালানো এবং দেশটাকে একটা শক্ত হাতে কন্ট্রোলে নেওয়া ইজ নট এ ম্যাটার অফ জোক। কিন্তু তাদের উনি তখনই পক্ষ নিয়েছেন। আমি পক্ষ নিলে তো দিন শেষে ছাত্র জনতার বা বৈষম্য বিরোধী ছাত্রদের কথা আসে,
তাদেরকে যখন আমরা আবার প্রশ্ন করি যে সরকার তো আপনাদের পক্ষ নিয়েই আসলে রাষ্ট্র পরিচালনা করছে, তখন তারা বলে যে রাষ্ট্র পরিচালনায় মেজর পলিটিক্যাল পার্টি বিশেষ করে বিএনপিকেও তারা কিন্তু এই দোষটা দেয় যে আসলে অনেক জিনিস তারা করতে চেয়েছিল, বিএনপির সমর্থন তারা পায়নি। তারা কি করতে চেয়েছিল যেটা তারা করতে পারে নাই? তারা যেটা করতে চাচ্ছে, যেটা বলছে সেটা করছে তারা, এবং সরকার চেয়ে চেয়ে দেখছে। এটা তো আমরা জানি না তারা কি করতে পারে নাই। হ্যাঁ, তা এখন তারা রাষ্ট্রপতি অপসারণ পারেনি, তারা পরে না আওয়ামী লীগ নিষিদ্ধ পারেনি, আমি সবসময় সংবিধান ছুঁড়ে ফেলতে তারা পারেনি, তারা প্রোক্লেমেশন অফ ডিক্লারেশন পারেনি। না না, ওদের সাথে আমাদেরও যখন কথা হয় আনঅফিশিয়ালি, ওদেরকে আমরা বলার চেষ্টা করি, দেখো মুক্তিযুদ্ধে কিন্তু 16 বছরের ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধে গিয়েছিল, ছেলেরা 71 সালে। ইমোশন থেকে অনেক কিছু হয়, ইমোশন থেকে, রোমান্টিসিজম থেকে আমরা অনেক কিছু করতে চাই, রেভলিউশন করতে চাই, দেশকে বদলে দিতে চাই, এবং আমরা দেশের প্রতি ভালোবাসা থেকেই ছেলেমেয়েরা এটা চায়। এটা আমি শতভাগ গ্রহণ করি। কিন্তু একটা দেশ চালানো, দেশ পরিচালনা করা, দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখা, দেশের আপনার বিচার বিভাগ ঠিক রাখা, এটা কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ব্যাপার। এটা করতে গেলে আপনার মাথা ঠান্ডা রেখে সব পক্ষের সাথে কথা বলে, যেহেতু এখন একটা পলিটিক্যাল, সব কিছুতে পলিটিক্যাল কনসেনসাস লাগবে। পলিটিক্যাল কনসেনসাস ছাড়া এখন ছাত্ররা বুঝতে পারছে যে রাস্তায় আন্দোলন করা এক জিনিস, কিন্তু আপনার টেবিলে বসে ডায়ালগ করে, এই নেগোসিয়েশন করে নিজের বের করে আনা, দ্যাটস এ টোটালি ডিফারেন্ট বল গেম। সো সেইটার জন্য তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে তাদের বসতে হবে, বিএনপির সাথে তাদের বসতে হবে। এখন ডেভিল হান্টের ব্যাপারে আমি একটা কথাই বলবো যে এই সরকারের উচিত ছিল এর আরও আগের থেকে আইন শৃঙ্খলাটা আরও, কারণ ইভেন আপনি যদি বড় বড় ঘটনা বাদও দেন, ছোটোখাটো ঘটনাও তো অনেক বেড়ে গেছে। চুরি ডাকাতি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে। আপনার জাস্ট নর্মাল যেই আপনার মানে মানুষের নিরাপত্তার যে জায়গাটা, ওই জায়গাটাও কিন্তু এখন মানে শঙ্কার জায়গায় যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আমি বলবো যে পুলিশকে আরও ক্ষমতায়ন করতে হবে, শক্তিশালী করতে হবে, এবং শুধু এই মানে টেম্পোরারি ডেভিল হান্ট দিয়ে এই সমস্যার সমাধান হবে না। ধন্যবাদ আপা। আমি আবারও ফিরবো হাসান তারিক, আপনার কাছে যেতে চাই। অ্যাগেইন, টার্গেট আসলে কারা এই ডেভিল হান্টার? দেখেন, টার্গেট তো দুই রকমের হয়। তো সবার আগে আমি যেটা বলতে চাই যে আমাদের আইনের পরিভাষায় ডেভিল আমি কোথাও খুঁজে পাই নাই। আমরা যারা আইনের ছাত্র, ওখানে ডেভিলের কোনো আমাদের যে ফৌজদারি কার্যবিধি বা আমাদের অন্যান্য যে পিনাল কোড ইত্যাদিতে ডেভিল নাই। ডেভিলের আগে একটা জিনিস ছিল, সেটা আমি ভূমিকা হিসেবে বলছি, যে মধ্যযুগে উইচ হান্ট ছিল। তো এখন দেখলাম যে এটা একটা পুরুষতান্ত্রিক অপারেশন, এখানে শুধুমাত্র ডেভিল, ফেমিনিন কিন্তু নাই। তো এখন এই ফ্যাসিবাদ বলেন আর স্বৈরাচার বলেন, এটার গোড়া কিন্তু ফেমিনিন জেন্ডার। তো এখন আমি এখানে কথাটা বললাম এই জন্য যে এই টার্মিনোলজিটা একটা রিলিজিয়াস টার্মিনোলজি, এইটাকে এখানে ইউজ করা হয়েছে। তো এখন এখানে টার্গেটটা কি কারা? শুধুমাত্র কি পুরুষ শয়তানরা? এখানে নারী শয়তান বলে কেউ নাই? তো এখন এই ঘাপলা কিছু আছে এই টার্মিনোলজির মধ্যে আর কি। এবং আমরা দেখি যে এখানে আমাদের দেশে যতগুলো নারী সে তো চলেই গেছে। ডেভিল আই থিংক জেন্ডার বায়াস, ইটস যে ডেভিল ইট ডাজন্ট মিন যে নারী পুরুষের ব্যাপার না, শয়তানি, শয়তানের কোনো জেন্ডার নেই। ডেভিল 5 তারিখে চলে গেছে, ডেভিলের জেন্ডার কি? হ্যাঁ, তো এখন বিষয়টা হলো যে এখানে উইচ না অনলি ডেভিল। তো সুতরাং এই জায়গায় টার্গেট কারা, যেটা বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে, যে যারা সন্ত্রাস করবে, যারা নৈরাজ্য সৃষ্টি করবে এবং দেশকে অস্থিতিশীল করবে বা দেশ বিরোধী আপনার ষড়যন্ত্র করবে, তারাই হলো তাদের পরিভাষায় ডেভিল। তো এখন এই যে ডেভিলদেরকে টার্গেট করা, এই টার্গেট করার মধ্যে তো অনেক, এটা ইন্টারপ্রিটেশন অনেক লম্বা, কিন্তু সবার আগে দেখতে হবে যে দেশটাকে ভেতরে থেকে অস্থিতিশীল করছে কারা। আমি তো বলবো, যখন আপনার শ্রমিকরা আশুলিয়া আন্দোলন করে, তখন যখন গুলি চালানো হয়, সেটাকে আপনি ডেভিলদের উৎপাত বলবেন কিনা, এবং বলবেন কিনা এর জন্য কলকারখানাগুলো উৎপাদনে যেতে পারছেন না। ফলে এটার ইন্টারপ্রিটেশনের জায়গাটা পরিষ্কার হওয়া দরকার ছিল যে টার্গেট আসলে কারা। কারণ এই টার্গেট গ্রুপটার মধ্যে, এই ডেফিনেশনের মধ্যেই কিন্তু অস্পষ্টতা রয়েছে। এবং যেটা হয়, যেটা
একটা মানে নন পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে যেটা হয় আর কি, মানে নন পার্টিজান, কিন্তু সরকার অনেকেই বলে যে এটা একটা পলিটিক্যাল অ্যাসপিরেশনের উপর দিয়ে আসা সরকার। What is that political aspiration? What is that? নন পলিটিক্যাল এভাবে যদি আপনি খুব বাইনারি চিন্তা করেন, যেটা এটা হয়তো পার্টিজান গভর্নমেন্ট না, কিন্তু পলিটিক্যাল অ্যাসপিরেশনের উপর দিয়ে there is a doctrine, এবং সেই ডক্ট্রিন কি ওই ডক্ট্রিনেশনের জন্য কি জনতা অভ্যুত্থানে ম্যান্ডেট দিয়েছে? অল পলিটিক্যাল পার্টিস কি ম্যান্ডেট দিয়েছে ওই ডক্ট্রিনেশন করার জন্য? নিশ্চয়ই না। পলিটিক্যাল ডক্ট্রিন বিএনপির একরকম, বিএনপি শরিক দলদের যারা আছে তাদের একরকম, জামাত ইসলামীর আরেক রকম, তো সুতরাং বামপন্থীদের আরেক রকম। সুতরাং সেই জায়গা থেকে যেটা মনে হয়েছে যে এই যৌথ অভিযানগুলো, এই অভিযানগুলোর ইতিহাস আমাদের দেশে ভালো না, যেভাবে টার্গেট করা হয়। আপনি দেখেন এই যে ক্লিন হার্টের কথা আপনি শুরুতেই বললেন, এই ক্লিন হার্ট 2003 সালে যখন হয়, এটা 50 জন মানুষ আপনার এই অভিযানের সময়ই মারা যায়, এবং এটা নিয়ে হাইকোর্টে মামলা হয় 2012 সালে। 15 সালে হাইকোর্ট বলে যে এই ধরনের আইন এগুলো হলো আপনার সংবিধান, যৌথ মুক্তির বাহিনীর যখন দায় মুক্তি চাওয়া হয় আইন করা হলো, যৌথ বাহিনী দায় মুক্তি আইন, এই দায় মুক্তি আইনকে বলা হলো এটা অবৈধ। তো এখন এই যে ডেভিল হান্টের যে অভিযানটা শুরু হচ্ছে, এটা কি দায় মুক্তি পাবে? এই জায়গাটা কিন্তু পরিষ্কার না। ফলে এই জায়গাগুলো সবসময় একটা ঝুঁকির জায়গা থেকে যায় যে এটা রাজনৈতিক ব্যবহার হচ্ছে কিনা। আমরা হাইকোর্টে যখন আমাদের কাছে অনেক বেল ম্যাটার্স যখন আসে, জামিনের মামলা যখন আসে, আমরা তখন দেখি প্রকৃত আসামির সঙ্গে এখন অনেক শত শত আসামি যারা ঘটনার সঙ্গে কানেক্টেড না। তারিফ, আমি জানি না একটু প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক, তারপরে আমি একটু প্রশ্নটা করতে চাই, অনেক দর্শক হয়তো জানতে চাই। সেটা হচ্ছে এই অপারেশন যৌথভাবে পরিচালনা করবে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং পুলিশের গোয়েন্দা শাখা ডিবি, এবং গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অপারেশন করা হবে এবং সন্ত্রাসীদের ধরা হবে। তো আমরা গত 6 মাসে এমন অনেক যারা আওয়ামী লীগের নেতা কর্মীদের যাদেরকে এবং শীর্ষ পর্যায়ের যাদেরকে দেখলাম, যাদেরকে আসলে তারা দেশে ছিল, গত 2 মাস আগে ছিল, তারা চলে গেল, তাদেরকে আমরা হান্টিং করে ধরতে পারলাম না। এইটা কেন? দেখেন, সর্ষের মধ্যেই ভূত। দেশ তো চলছে এখন মিডিয়া দিয়ে না, দেশ চলছে রিউমার স্ক্যানারের উপরে ভিত্তি করে। এখন একটা দেশ যখন রিউমার স্ক্যানারের মধ্যে ঢুকে যায়, এখন এটা একটা অ্যানাদার ইনফরমেশন। তো এখন এই যে রিউমার স্ক্যানার, এই স্ক্যানটা কোন জায়গা থেকে হয়, কিভাবে হয়, আমরা সবাই সেটা জানি। যারা পালিয়ে গেল বা পালিয়ে যেতে সক্ষম হলো, দ্যার ওয়াজ এ ডিল। সবাই জানে যে এই পালিয়ে যেতে দেওয়ার জন্য ডিল হয়েছে, এবং এগুলোর কতটা অথেন্টিসিটি আছে আমি জানি না, কিন্তু অনেক কিছুই হচ্ছে। অর্থ উপদেষ্টা বলছেন যে চাঁদাবাজি হচ্ছে, যে যারা চাঁদাবাজি করছে তারা কি ডেভিল নয়? সুতরাং অনেকভাবে আপনি বাজারে যখন সিন্ডিকেট করবেন, বাজার অস্থিতিশীল হবে, দেশ অস্থিতিশীল হবে। তো সেখানে কি ডেভিল হান্ট বিগত সময়ে করা হয়েছে? বাজার সিন্ডিকেটের হাতে তো আপনার অটোমেটিক মেশিন গান ছিল না। সুতরাং এই জায়গায় যেটা বলা হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসের শেকড় উৎপাটন করা, সন্ত্রাসবাদের, তো সন্ত্রাসবাদ ইজ এ ডক্ট্রিন। তাহলে এই ডক্ট্রিনের তো শুধুমাত্র আপনার অস্ত্র থাকে না, তার একটা মতবাদও থাকে। তো কোন কোন মতবাদের ভিত্তিতে সন্ত্রাসবাদ হয়, সেই মতবাদগুলোকে আগে চিহ্নিত করা দরকার, এবং সেই মতবাদগুলোকে আপনি ব্যান করছেন কিনা সেই প্রশ্নও কিন্তু সামনে চলে আসবে। ফলে এই গোটার ক্যানভাসটা অনেক বড়, এবং এই জায়গাটা ডিল করার মতো সক্ষমতা রাখে একমাত্র পলিটিক্যাল পার্টিস। জি, আমি আবারও নাজমুল আশরাফ আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র যেটা বলছে, সেটা হচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদন হচ্ছে পতিত আওয়ামী লীগ সরকারের সন্ত্রাসীরা দেশকে অকার্যকর করার উদ্দেশ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কাজকর্মে তারা যুক্ত হচ্ছে। এইটা ডেটা দিয়ে সাবস্টেনশিয়েট করা যায় কিনা? দেখেন, 5ই আগস্টের পর থেকে, মানে ধরেন এরকম কি আমরা বলতে পারি আওয়ামী লীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে বা ষড়যন্ত্রের কারণে এত জায়গায়, এরকম কি কোনো ডেটা আপনারা তো গণমাধ্যমে এরকম কোনো? গণমাধ্যমে যা কিছু প্রকাশিত হয়, সামাজিক মাধ্যমে অনেক কিছু যাচাই বাছাই হয় না, অনেক ভুলভাল বা রিউমারই বেশি যায়, ভুল তথ্যই বেশি যায়। গণমাধ্যম দায়িত্বশীল যারা, তারা নিশ্চয়ই তথ্য যাচাই বাছাই করে প্রকাশ করেন। 5ই আগস্টের পরে, মানে গত 16 বছর যারা বিভিন্ন ধরনের অন্যায় করেছে, রাষ্ট্রীয় অন্যায় থেকে শুরু করে আঞ্চলিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অপরাধ করেছে, তারা তো এখন যান বাঁচানোর চেষ্টায় আছে। অনেকে পালিয়ে গেছে, অনেকে লুকিয়ে আছে। তারা 16 বছর অপরাধ করেছে, তার জন্য তাদের শাস্তি হওয়া উচিত, আইনের আওতায় আনা উচিত, বিচার প্রক্রিয়া আনা উচিত, এটা আমি আগেও বলেছি। কিন্তু সেই মানুষগুলো কোথায় অপরাধ করেছে এরকম খবর গণমাধ্যমে গত 6 মাসে আমার খুব বেশি, আমার মনে পড়ে না খুব একটা দেখেছি। বরং
তারা যান বাঁচানোর অবস্থায় আছে, সেখানে তারা কোনো না কোনো ঘটনার বা ব্যক্তির বা পক্ষের আক্রমণের শিকার হচ্ছে। ফলে এখন সারা দেশে এই পরাজিত শক্তি যারা গর্তে লুকিয়ে আছে, কথা বলার সাহস নাই, তৎপরতার সাহস নাই, টুকটাক চেষ্টা করেছে, বাইরে থেকে উস্কানি দেয়, তাদের নেত্রী বক্তৃতা দেয়, আহ্বান জানায়, তারপরও কেউ বের হয় না, তারা বরং আরও বেশি বিপদগ্রস্ত হয়। সেই বাস্তবতায় আপনি গত 6 মাসে সকল গণমাধ্যম খুঁজে দেখেন তো 1% ঘটনাও কি পাবেন যেখানে ওই পরাজিত শক্তি যারা এনাপসি করছে তারা কোনো সন্ত্রাস করছে? তাহলে কারা সন্ত্রাস করছে? তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন কেন? তাহলে কেন অপরাধ বেড়ে গেল? তাহলে কেন চাঁদাবাজি হচ্ছে, দখলবাজি হচ্ছে, অবৈধ অস্ত্রের সংখ্যা বাড়ছে? হ্যাঁ, সেটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে। তাহলে এই অবৈধ অস্ত্র কারা কোত্থেকে নিয়েছে, কারা ব্যবহার করেছে? যেমন 5ই আগস্টের পরে 3 দিন সরকার ছিল না, সারা দেশে থানায় হামলা হয়েছে, অস্ত্র লুট হয়েছে, সেগুলোর বেশিরভাগই উদ্ধার করা যায় না, কিছুটা উদ্ধার করা হয়েছে। সেগুলো কাদের হাতে আছে, কারা সেগুলো ব্যবহার করছে? ফলে আপনি যদি রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়ে আপনি সত্যিকার অর্থে আন্তরিকভাবে সারা দেশে অপরাধ, সন্ত্রাস, অন্যায়, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা মানুষগুলোকে ধরতে চান, তাহলে আপনাকে আপনার নির্মোহ অবস্থানে থাকতে হবে। আপনি যদি আমি একটা প্রশ্ন করি, লাইকাট স্কেল আপনি জানেন যে এই সরকার আইন শৃঙ্খলা স্থিতিশীল করার ক্ষেত্রে আন্তরিক, এই স্টেটমেন্টটাতে আপনি 1 থেকে 5-এর মধ্যে কত দিবেন? 0 দেব। কারণ 0 দিবেন? 0 দেব এই কারণে, কারণ 5ই আগস্ট থেকে এই পর্যন্ত বা 8ই আগস্ট থেকে এই পর্যন্ত 6 মাস পূর্ণ হয়েছে গতকাল, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটা দাগে যদি বলি, অন্যায় অপরাধ, সেটি রাজনৈতিক অপরাধ, অরাজনৈতিক অপরাধ, পেশাদার অপরাধী, আপনার কি বলবো, রাজনৈতিক অপরাধী, যেভাবেই বলি না কেন, তাদের বিরুদ্ধে আপনি 100টা ঘটনার মধ্যে হয়তো 2টা, 4টা, 5টা পাবেন। হ্যাঁ, মনে হচ্ছে এখানে সরকার বা কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা নিয়েছে। আশা ভাই, আপনি কি এরকম অ্যাডভান্টেজ একটু দিতে চাইবেন না যে ধরেন আপনার 8 আগস্টের পর থেকে একটা সময় তো ট্রানজিশনাল সময় লাগে, তারপরে এখন যদি এই অপারেশনটা প্রপারলি করা যায় তাহলে অনেক জায়গায় আসলে যেমন ধরেন চাঁদাবাজি, তারপরে ধরেন পরিবহনের নৈরাজ্য, তারপরে হচ্ছেন আপনার এই যে মামলার যারা অবৈধ মামলার বাণিজ্য করছে, তারা হচ্ছে সিন্ডিকেট ব্যবসা করছে, এগুলো সামহাউ কোনো না কোনো ভাবে ট্যাকল করা যাবে। যে 8ই আগস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরের কিছুদিন বা কয়েক মাস অনেক বিরূপ পরিস্থিতিতে, অনেক কঠিন সংকট চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার কাজ করে আস্তে আস্তে উন্নতির দিকে গেছে। 6 মাসের মাথায় এসে তো মোটামুটি একটা স্থিতিশীল অবস্থা এসেছিল। মোটা দাগে বলা যেত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসে না, মোটা দাগে বলা যেত আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার। তো হঠাৎ করে যে এত বড় অবনতি হলো এবং যেই অবনতির প্রেক্ষিতে শয়তান ধরার অভিযান শুরু করতে হলো, সেটি কেন হলো? সেই জায়গায় সরকার কতটা নির্মোহভাবে তার ভূমিকা রাখছে, প্রশ্ন হচ্ছে সেটা। সে প্রশ্ন আপা, আমি এই প্রশ্নটা আপনার কাছেও রাখতে চাই যে একদিকে সংস্কারের কার্যক্রম চলছে, একদিকে আবার রাষ্ট্র পরিচালনার যে রেগুলার কার্যক্রম সেটাও পরিচালনা করতে হচ্ছে, আবার রাজনৈতিক দলগুলোর উপর থেকেও এক ধরনের সরকারের উপর চাপ আছে। তো সব মিলিয়ে এত এজেন্ডাকে আসলে এই স্বল্প সময়ে অ্যাকমপ্লিশ করা সম্ভব না? এটা তো দেশ পরিচালনার একটা স্বাভাবিক প্রক্রিয়া, এই মিনিমাম কাজ তো তাদের করতে হবে। আর একটা কথা আমি বলতে চাই, দেখেন আওয়ামী লীগকে নিয়ে কথা বলার সময় নষ্ট, এটা ঠিক, বাট একই সাথে আমি বলবো হাসিনা চলে গেছে, তার পরিবারের লোকজন নিরাপদে বেরোয় গেছে বা তাদেরকে বের করে দেওয়া হয়েছে, অনেক লোকই তাদের বড় বড় নেতারা চলে গেছে, কিন্তু অনেক লোক রয়েও গেছে। আমি তো তৃণমূলে কাজ করি, আমি জানি এরা এখন বিএনপি অথবা অন্য কোনো দলের মধ্যে এরা ঢুকে নৈরাজ্য সৃষ্টি করছে, সেটা আমার কাছে অনেক এভিডেন্স আছে, সেটা করছে। এখন যেটা শঙ্কার বিষয় সেটা হচ্ছে যে সরকার এত বেশি ভালনারেবল টুয়ার্ডস দ্য ছাত্র জনতা, যে সমস্যা হয়েছে যে এখন ওরা বুঝতে পারছে না যে ওরা যখনই একটা কোনো ঘটনা ঘটায় বা বাংলাদেশে কোনো ঘটনা ঘটে, তখনই কিন্তু এই চক্রটা সুযোগ পেয়ে যায়, আপনার আওয়ামী লীগের যারা আছে তারা সুযোগ পেয়ে যায় আরো বেশি ঘটনা অস্থিরতা তৈরি করার। কারণ ওই দিনে আমি অনেক প্রশাসনের লোকের সাথে, যে 32 নম্বরের ঘটনা প্রশাসনের লোকের সাথে আমার কথা হয়েছে, তারা বিভিন্ন জেলায় তারাও
আমাদেরকে রিকোয়েস্ট করছিল যে যাতে বিএনপি নেতাকর্মীরা সজাগ থাকে, যাতে অন্য কোনো রকমের ঘটনা না যায়। কেন এটা কেন হবে? কারণ এখানে কিন্তু আমরা আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছি, আমরা আন্তর্জাতিক যে ষড়যন্ত্রের কথা বলি সেই ষড়যন্ত্রকারীদেরকেও আমরা এক প্রকারের সুযোগ করে দিচ্ছি আরো ষড়যন্ত্র করার। সেটা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে যে আমরা ডেভিল ধরবো, যেগুলারে ধরছে ডেভিল ওগুলার বিচার কি কতদূর আগাইলো? যে পলক যাদেরকে ধরেছে এদের এখন কি অবস্থা, এদের কতদূর আগাচ্ছে সেটার কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রী বা স্বরাষ্ট্র বা অধিদপ্তর বা কোনোখান থেকে আমরা কোনো ব্রিফিং পাই না যে এদের বিচারের কতদূর আগালো। হ্যাঁ, এবং আরো যেসব মামলাগুলো হয়েছে যাদেরকে ধরার দরকার, যারা গুলির অর্ডার দিছে, যারা খুনের তাদেরকে তারা কবে ধরবে? কিভাবে ধরবে তাদেরকে? তো এই যারা এতগুলা ক্রাইম করে এসছে বাংলাদেশে মাটিতে, খুন করেছে, তাদেরকে কিভাবে ধরবে না ধরবে ওইটার কিন্তু কোনো পরিষ্কার এজেন্ডা দিচ্ছে না। এবং ছাত্র জনতারা দেখেন হঠাৎ করে ব্যস্ত হয়ে গেল রাজনৈতিক দল করার। They are welcome to do that. Of course, যে কারণে রাজনৈতিক দল গঠন করার অধিকার আছে, কিন্তু এখন এই যে বিচার নিয়ে যে এত তারা বলেছে, সোচ্চার ছিলেন যে 5ই আগস্টের পর থেকে যে বিচার হতে হবে, সেই সোচ্চারটা তো আমরা দেখছি না। এখন রাজনৈতিক দল গঠনে তাদের মানে ওই যে চিরাচরিত প্রসেসে তারা নিজেরাও কিন্তু ঢুকে গেছে। প্রথম কথা হচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল, এটা নিয়েও প্রচুর আলোচনা হচ্ছে। এটা নিয়ে যদি আপনি খুব সংক্ষেপে মন্তব্য করতেছেন, কিন্তু বিচারিক প্রক্রিয়ার যে বিষয়টি আপনি বলছেন যে ছাত্ররা প্রথম দিকে যে সোচ্চার হয়ে আসলে বিচারিক যে প্রক্রিয়া সেটি তো আর খুব স্বল্প সময়ের মধ্যে আজকে সম্ভব। এটা দেখেন, এটা তো বিচারের একটা নিজস্ব গতি আছে। আমাদের দেশে তো একটা ট্রাইব্যুনাল হয়েছে, আপনারা জানেন যে ট্রাইব্যুনালটা এই জুলাই গণহত্যার বিচারের জন্য বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত। এবং আমরা যে আজকে যে ডেভিলের কথা বলছি, এই ডেভিল in many ways connected with ওই ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল যাদেরকে টার্গেট করবে তারাও কিন্তু ডেভিলদের মধ্যেই পড়ে, কারণ তারাই তো নানান ষড়যন্ত্র করেছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত বলে তাদের সেই অভিযোগেই তারা গ্রেপ্তার হচ্ছে। তো এখন আমরা আলাদা একটা অভিযান করলাম, তাহলে যারা গ্রেপ্তার হবে তারা কি সেই ট্রাইব্যুনালে যাবে নাকি আপনার রেগুলার কোর্টে আসবে? এই জায়গাটাও কিন্তু ক্লিয়ার না। হ্যাঁ, ফলে এখানে অনেক অস্পষ্টতা আছে। আবার ডেভিলদের ক্যাটাগরি আছে, একটা হলো পলিটিক্যাল বিবেচনা, অর্থাৎ যারা গণহত্যাকারী দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলেই কি তারা গ্রেপ্তার হবে কিনা, নাকি ওই গণহত্যাকারী দলের সঙ্গে সংশ্লিষ্ট ছিল কিন্তু হত্যাকাণ্ডে অংশ নেয় নাই, আবার গণহত্যাকারী দলে ছিল কিন্তু হত্যাকাণ্ডে অংশ নিয়েছে। এখানে দুইটা ক্যাটাগরি আছে। ফলে আবার গণহত্যাকারীদের আত্মীয় স্বজনও হতে পারে, তারাও নানা বিবেচনায় কিন্তু এই সমস্ত মামলায় গ্রেপ্তার বা আসামি হতে পারে। এবং আমরা আদালতে আগাম জামিনের কোনো আদালত আমরা পাই না, দুইটা মাত্র বেঞ্চ শুনে শত শত আসামি আসতেছে, তাদের অ্যাকোমোডেট করা যাচ্ছে না। এখন যদি আবার এরকম 2000-3000 আসামি আসে, তাদের কথা শোনার জন্য তো কোর্টই নাই। প্রধান বিচারপতি যে কোর্টে অ্যাকোমোডেট করবে যে আমি শুনবো তারা গিলটি অর নট গিলটি বা বেল পাবে কি পাবে না, সেটা শোনার জন্য সাফিসিয়েন্ট কোর্টও নাই। ফলে এরকম একটা কোর্টও এক ধরনের একটা মবক্রেসির মতো হয়ে গিয়েছে, মানে ওইখানেও কিন্তু আপনার ক্যাপাসিটি নাই। এরকম একটা ক্যাপাসিটি বিহীন সিস্টেমের মধ্য দিয়ে যদি সেটাকে আরেকটা ওভারবার্ডেন তৈরি করা হয়, সেটা কতটা বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে পারবে এই নিয়ে সন্দেহ আছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এটা একটা লম্বা সময় ধরে চলবে, তো লম্বা সময় সামনে তো অনেক কিছুই আছে। আমরা নির্বাচনী রোডম্যাপ মোটামুটি এক ধরনের জানি, হয় ডিসেম্বর না হলে আগামী বছরের জুনের মধ্যে হবে। তো সেই পর্যন্ত চললে সেইটার কি আউটকাম আমরা পাবো? আমরা এটা দেখব, যেহেতু মাত্র শুরু হয়েছে, এটা যখন অনেক দিন চলবে, আমরা যখন দেখব যে এই অভিযানের মাধ্যমে যারা অপরাধী, যারা অন্যায় করছে, যারা দেশকে অস্থিতিশীল করছে, যারা সংস্কারের মাধ্যমে নির্বাচনের পথে যাওয়া বাধা সৃষ্টি করছে, তাদেরকে ধরবে দলমত নির্বিশেষে। তাহলে বুঝবো যে এই অভিযানের উদ্দেশ্য সফল, ভালো, সৎ। তা না হলে যদি ওই যে পক্ষপাতমূলক ভূমিকা হয়, তাহলে বুঝতে হবে যে এটা আসলে সারা দেশের মানুষের কল্যাণে না, নির্দিষ্ট জনগোষ্ঠী বা কোনো একটা গোষ্ঠীর স্বার্থে, সেটি ব্যাপার। আর এই ধরনের যৌথ বাহিনীর অভিযান যেটা এর মধ্যে আলোচনা হয়েছে, এটি অনেক ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের বড় কারণ হয়ে দাঁড়ায়, আমাদের অভিজ্ঞতা তাই বলে। ফলে এই অভিযানে নিরীহ নির্দোষ মানুষ অন্যায়ের শিকার হবে না, সত্যিকারী অপরাধীরা ধরা পড়বে এবং আইনের আওতায় এসে তাদের বিচার হবে, এবং আপনি আইনানুগ ব্যবস্থা নেবেন এবং মানবাধিকার শতভাগ নিশ্চিত করবেন।
ডক্টর ইউনূস আমাদের সরকার প্রধান, সারা বিশ্বে তার যে ভাবমূর্তি, তার যে জনপ্রিয়তা, তার যে গ্রহণযোগ্যতা, উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। তার জন্য তার শাসনামলে দেশে মানবাধিকার লঙ্ঘন হবে, অন্যায় কাজ হবে, বেআইনি কাজ হবে, আইনের শাসন লঙ্ঘিত হবে, জননিরাপত্তা বিঘ্নিত হবে। এগুলো তার জন্য কিন্তু অনেক বড় দুঃখের কারণ, লজ্জার কারণ, অপমানের কারণ হবে। এবং তাকে কিন্তু গোটা বিশ্বে তার যে বন্ধু আছে, আপনার শুভাকাঙ্ক্ষী আছে, তাদের কাছে প্রশ্নের মুখে পড়তে হবে। ফলে দেশের মধ্যে যা কিছু হচ্ছে তার আমরা নানা রকমের ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছি, নানান পক্ষ নানা রকমের বক্তব্য দিচ্ছে, কিন্তু শেষ বিচারে বাংলাদেশে যা কিছু ঘটছে তা নিয়ে বিশ্ব কি ভাবছে, আমরা তো বিশ্ব থেকে বিচ্ছিন্ন থাকতে পারবো না। এখন যতই দেশের ভিতরে ষড়যন্ত্র, দেশের বাইরের ষড়যন্ত্র, ভারতে বসে শেখ হাসিনার ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, সব কিছুর পরেও তো আমরা যদি জাতীয় স্বার্থ বিবেচনা করি, আমার দেশ নিয়ে গোটা বিশ্ব কি ভাবছে, আমার দেশের ভাবমূর্তি বিশ্বের কাছে কোথায় যাচ্ছে, যাদের সহযোগিতা নিয়ে, যাদের সাথে যুক্ত হয়ে আমরা বৈশ্বিক জগতে গ্লোবাল ওয়ার্ল্ডে থাকি এবং থাকতে হবে, তাদের কাছে আমরা কতটা গ্রহণযোগ্য বা পরিত্যাজ্য হব, সেই ভাবনা যদি আমরা ভাবি, আমাদের সবাই মিলে এমন কাজ করা উচিত যাতে করে দেশটা বিশ্বের কাছে অগ্রহণযোগ্য হয়ে না ওঠে। আমি আবারও শামা ওবায়েদ আপনার কাছে আসতে চাই। আপনি বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য। যেটা আশরাফ ভাই বলার চেষ্টা করছে, আমাদের বন্ধু রাষ্ট্রগুলো আসলে নিশ্চয়ই আপনাদের দলের পক্ষ থেকে এই আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা চলছে, যোগাযোগ, তারা আসলে কি ভাবছে? আসলে এই 6 মাসের মূল্যায়ন আপনারা কি তাদের কাছ থেকে কোনো পেয়েছেন ফিডব্যাক? বন্ধু রাষ্ট্রগুলো যারা আমাদের ট্রেড পার্টনার, ইনভেস্টর, তারা সাইডলাইনে বসে আছে টু সি নেক্সট গভর্নমেন্ট কে আসবে, পলিসি কি হবে, তখন তারা ইনভেস্ট করবে। নো ইনভেস্টমেন্ট ইজ হ্যাপনিং, ভেরি ক্লিয়ার। এবং তারাও কিছুটা কনফিউজ যে এই সরকার তো অ্যাকচুয়ালি পরিষ্কারভাবে কেউ বলছে না। যেমন আজকে এক অ্যাডভাইজার বলছে জুনে ইলেকশন হবে, কালকে আরেকজন অ্যাডভাইজার বলছে ডিসেম্বর ইলেকশন হবে, নাথিং ক্লিয়ার। এটা তো ইন্টারন্যাশনাল কমিউনিটির মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে। আপনার আজকে ট্যাগলাইন হচ্ছে টার্গেট কারা। যদি আমরা মোটা দাগে ধরে নিই যে টার্গেট হচ্ছে যে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসররা, আওয়ামী লীগের, ধরে নিই মোটা দাগে। এখন এটা স্বচ্ছতা প্রমাণ করতে হবে পলিটিক্যালি, যাতে এটা স্বচ্ছ থাকে, এটা যাতে আবার অপব্যবহার না হয়। এটা আরেকটা হচ্ছে যে এই সরকার, প্রথম কথা ছাত্রদের 3 জন এই সরকারে আছে, তার মধ্যে আবার এরা জানে না যে সরকারের ভিতরে এখনো আওয়ামী লীগের লোকজন আছে। ওই ডেভিলদেরকে কেন আগে বের করছে না, ওই ডেভিলদেরকে কেন স্যাক করা হচ্ছে না? একটা সচিবালয়ও একটা মিনিস্ট্রিও ঠিক মতো চলতেছে না, বিকজ এখনো ডাউন দ্য লাইনে এখনো আওয়ামী লীগের হাসিনার লোকজন রয়ে গেছে। এই ডেভিলগুলোরে কেন তারা স্যাক করে না, এই ডেভিলগুলোরে কেন বাদ দেয় না? একটা লোক যদি অ্যাবসেন্টও থাকে তাও বেটার, সে থেকে ক্ষতি করার চেয়ে। তাকে কেন স্যাক করা হচ্ছে না? প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেশনে, প্রত্যেকটা প্রশাসনে এখনো আওয়ামী লীগের লোকজন আছে, এজেন্সিগুলোতে আওয়ামী লীগের লোকজন আছে। তো কেন ওদেরকে ওই ডেভিলকে আগে কেন বাদ দেয় না? তারা তো সরকারে বসে আছে। সো ওদেরকে যখন বাদ দিচ্ছে না, প্রকারান্তরে তারা আওয়ামী লীগকে হেল্প করতেছে, প্রকারান্তরে তারা আওয়ামী লীগকে হেল্প করতেছে। সো এইটা তো আমাদের আগে তুমি রাস্তার ডেভিল ধরার আগে নিজের ঘরের যে ডেভিলের সাথে বসে আছো সেই ডেভিলটা আগে ধরো। সেটা তো তোমরা করতে পারছো না। তাহলে তো হু আর ইউ হেল্পিং? তুমি তো জনগণের আচ্ছা সিন্ডিকেট। আমার কথা হলো, আমার কথা হচ্ছে যে যে ডেভিলকে আপনি দেখতে পাচ্ছেন সেই ডেভিলকে সরকার দেখতে পাচ্ছে না, তার ভেতরে যে ডেভিল আছে, এরকম বলতে চান? হ্যাঁ, অথবা দেখেও না দেখার ভান করছে, সেটা তো পরিষ্কার করতে হবে। আমরা তো জানি, আমরা তো ডে টু ডে জানি, এভরি মিনিস্ট্রিতে এখনো ওনারা নিজেরাই কমপ্লেন করে যে ভাই কথা শুনে না আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের আমলে ছিল তো তোমরা কেন, সে যদি দুর্নীতির ভাগিদার হয়ে থাকে, সে যদি এই খুনের ভাগিদার হয়ে থাকে, তাহলে তুমি কেন তাকে এখানে রেখেছো? সেই জিনিসগুলো তো আগে সরকারকে দেখতে করতে হবে। এবং এইসব কারণেই কিন্তু এই সরকারকে মানুষ পারসেপশন ক্রিয়েট হয়ে গেছে যে এই সরকার একটা দুর্বল সরকার। এবং সেই কারণেই তাদের এই যে তারা একটা ছাত্র একজন বললেই তারা জাম্প করে ওঠে, একজন বললেই তারা একটা লাফিয়ে ওঠে।
কেন করবে তারা? তাদের একটা নীতিমালা থাকবে, তাদের একটা রাষ্ট্র পরিচালনার একটা ধরন থাকবে এবং তারা শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা করবে। তারা সিন্ডিকেট তো সব আওয়ামী লীগের লোকজনদের সিন্ডিকেট ছিল, তাই না? তো সিন্ডিকেট ভাঙতে পারে না কেন? জিনিসের দাম কমাতে পারে না কেন? সেটা তো করতে। এখন এই জিনিসগুলো তো ওখানেও ডেভিল আছে। 2018 সালের নির্বাচনের ভুক্তভোগী আমি নিজে ফিজিক্যালি অ্যাসল্ট হয়েছি। 2018 সালের নির্বাচন কমিশনের প্রত্যেকটা ডেভিলই যদি আমরা সংজ্ঞা ওইভাবে ধরি তাহলে প্রত্যেকটা শয়তান। একটা শয়তানকে নামে তো মামলা হয় নাই। 2018 সালের হুদা কমিশনের বিরুদ্ধে কেন মামলা হয়নি, তাদেরকে কেন অ্যারেস্ট করা হয় নাই? হাসান তারিক ভাই, আপা যেই সংখ্যক ডেভিলের কথা বলছে ভেতরেই আছে, সরকারের ভেতরে আছে, তো তাদেরকে কেন আমরা না ধরে রাস্তাঘাটে ডেভিল ধরছি? আসল কথা হলো যে সরকারে যারা আছে তারা তো নিজের মাথা কতটা খাটায় আর কতটা বাইরের মাথা কাজ করে সেটা হলো আমাদের বিচার করে দেখতে হবে। তো এখন একটা কথা ইতিমধ্যে এসছে যে এই আপনি ডেভিল যাকেই ধরেন সেখানেও আপনাকে এটাকে তো হালাল করতে হবে, ট্রান্সপারেন্ট হালাল করতে হবে। তো হালাল করতে হলে যে বিষয়গুলো সামনে আসে যে আপনি কি প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করছেন এবং গ্রেফতার করার সময় আপনি টর্চার করছেন কিনা এবং গ্রেফতার হওয়ার পরে কোনো কাস্টোডিয়াল ডেথ হচ্ছে কিনা, অর্থাৎ হেফাজতকালীন মৃত্যু হচ্ছে কিনা, এই ধরনের কথাবার্তা কিন্তু যেটা নাজমুল ভাই অলরেডি বলেছেন যে কথা আজকেও বিবিসিতে একটা নিউজ আছে এরকম, এগুলো কিন্তু চলে আসছে এবং তারপরে আসে হলো ফেয়ার ট্রায়ালের অর্থাৎ ন্যায় বিচারের প্রশ্ন। সব কিছু করতে গেলে তো আগে ডেভিলের তালিকা লাগবে। এখন ঘরের ভিতরের যে ডেভিলের কথা আপনি বললেন বা যে আমার সহালোচক যেটি বললেন, সেই ডেভিলের তালিকা করতে গেলে ওনার ডেফিনেশন অনুযায়ী যারা যারা আওয়ামী লীগের সাপোর্টার বা যারা আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত হয়েছে তারা সকলেই তার এই সংজ্ঞার মধ্যে পড়ে। তো সেটা করাতে এমন কোনো কঠিন কাজ না, এটা খুব ভেরি মাচ ট্রান্সপারেন্ট। তো সেইটা করতে যদি সরকার না চায় তাহলে বুঝতে হবে যে ডেভিল তাদের মাথায়ও বসে আছে। তা আমি তো একটা টার্মিনোলজির প্রবলেম আমি আগেই বলেছি, হ্যাঁ, কারণ ওখানে ডাইনিরাও আছে। তো সুতরাং এই সচিবালয়ের মহিলা সচিবও আছে। তো সুতরাং এই জায়গায় আমার মনে হয় যে ডিমান্ডটা তো আসতে হবে, তালিকাটা দিতে। যেমন সরকারকে আমরা সংস্কার প্রস্তাব দিই বিএনপির পক্ষ থেকে 31 দফা, তো বিএনপির পক্ষ থেকে তালিকা যায় না কেন সরকারের কাছে যে এই 2000 বা এই 50,000 লোক হলো ডেভিল, তাদেরকে ধরেন? তাহলে আমরা বুঝতে পারবো যে তারা আসলে সরকারকে সহযোগিতা করছে না। কিন্তু আবার এইভাবে যদি আমি একটু বিএনপির পক্ষে নিয়েই বলি যে বিষয়টা কি বিএনপির পক্ষ থেকে দেওয়ার মানে তালিকা দেওয়ার বিষয় না। আমি তো ম্যান্ডেট যখন আপনি তো রাষ্ট্র ক্ষমতায় আমি তো এই সরকারকে তো ফাংশন করতে হবে, অ্যাকশনেবল ফাংশনই করতে হবে। ফাংশন করবে গভর্নমেন্ট বা আরেক দলের উপর তাকিয়ে থেকে ফাংশন করবে গভর্নমেন্ট, এবং অল পার্টি এই গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে যে তারা এই গভর্নমেন্টকে নানাভাবে সহযোগিতা করবে। ইট ইজ দ্য পার্ট অফ দ্যাট কোঅপারেশন। ওকে ওকে, বুঝতে পারছি। নাজমুল আশরাফ, আপনি যদি একটু বলেন যে এই সরকারকে বিএনপির তরফ থেকে ডেভিলের তালিকা দেওয়ার স্টেটমেন্টটা কতখানি? বিএনপি তো সরকার চালাচ্ছে না। জি, সেটাই তো যারা আছেন তাদের হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা, তথ্য আছে, গোয়েন্দা তথ্য আছে, তাদের এই কাজটা করা উচিত। এই যে আপা বললেন যে প্রশাসনের ডেভিল, এটা খুব গুরুত্বপূর্ণ। যে ধরেন 16 বছর এই সরকার জোর করে গায়ের জোরে ক্ষমতায় থাকলো, তার একটা বড় হাতিয়ার ছিল ভুয়া নির্বাচন। সেই ভুয়া নির্বাচন যেই কমিশনগুলো করেছে সেই কমিশনের একটা সদস্য কি ধরা হয়েছে? না। প্রশাসনে খুঁজতে গেলে কোন সচিব কোন কর্মকর্তা কিভাবে করেছেন, পুলিশের একটা গণবিচার হয়ে গেছে 5 আগস্টের পরে, ব্যাপক হারে মারপিট করে হ্যানতেন। তারপরে পুলিশ এখন মোটামুটি ভয়ে ডরে থাকে। অনেক পুলিশকে ধরা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, আটক করা হয়েছে। প্রশাসনের শীর্ষ পর্যায়ে যারা ওই ফ্যাসিবাদ কায়েম করতে এবং টিকিয়ে রাখতে সাহায্য করছে তাদের কি কাউকে ধরা হয়েছে? তার মানে হচ্ছে যে আপনি শয়তানের সংজ্ঞা কি আপনার কাছে? তো আপনি ডেভিল কাকে বলছেন? আপনি ছোট ডেভিল ওই ভুরুঙ্গামারি থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন, বড় বড় ডেভিল আপনার চোখের সামনে ডানে বায়ে আছে, তাদেরকে আপনি ধরছেন না। তাহলে তো আপনার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ওইরকম একটি সরকার বা প্রশাসন যে নির্বাচন করবে, যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, যে নির্বাচনে পুরনো এবং নতুন সব রাজনৈতিক দল অংশ নেবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং তখন একটা স্থিতিশীল অবস্থায় আসবে। দেশে বিদেশে আমাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে, এটাই তো সবার প্রত্যাশা। কিন্তু যেই সরকারের পক্ষপাত আমরা নানানভাবে দেখি, কোনো একটি শক্তির উত্থান এবং প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে, তাদের ন্যায় অন্যায় বাছবিচার করার ক্ষেত্রে সেই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে, এটা নিয়েও কিন্তু একটা আশঙ্কা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। ফলে আপনি একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দেন, অবাধ নির্বাচন দেন, জনগণ যাকে বেছে নেবে। এখন
বড় দল আওয়ামী লীগ পতিত, তার কোনো অবস্থান নাই। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবগুলো দল আছে, হয়তো এর মধ্যে আওয়ামী লীগের যারা সহযোগী ছিল জাতীয় পার্টি চতুর্থ দল তারা নাই। এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি, প্রিভিয়াস রেকর্ডসে ভালো নির্বাচনের রেকর্ডস অনুযায়ী। তো ফলে সাধারণভাবে ধরে নেওয়া যায় বিএনপি ক্ষমতায় নির্বাচিত হবে। আরও একটি বড় কারণ, বিএনপির প্রিভিয়াস রেকর্ডস ছাড়াও আরেকটা বড় কারণ হচ্ছে গত 16 বছর বা 18 বছর সবচেয়ে বেশি নির্যাতিত দল বিএনপি, ফলে বিএনপির প্রতি মানুষের সহানুভূতি এবং নির্যাতিতের পক্ষে থাকা খুব স্বাভাবিক। সেই দল যাতে ক্ষমতাসীন হতে না পারে, রাজনৈতিক বন্দোবস্ত, আমরা যেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এগুলো বাকাওয়াজ। নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে আপনি কি করতে চান আমরা শুনেছি গত 6 মাস ধরে। নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটা একসময় বাম রাজনৈতিক দলগুলোর মুখে শুনতাম, এখন তারা খুব করে বলে। শুধু এটাই না, আরও কিছু টার্মিনোলজি তারা হরহামেশাই বলে, বুঝে হোক না বুঝে হোক, মুখস্থ বয়ান দেয়। তাদের কিছু গুরু আছে দেশে বিদেশে, তারা তাদেরকে দীক্ষা দেয়, উস্কানি দেয়, এভাবে চলছে। ঠিক আছে, সব কিছু মানলাম, তোমরা রাজনৈতিক দল করবা, তোমরা নির্বাচন করবা, তোমরা সরকারে আসবা, রাষ্ট্র পরিচালনা করবা, দেশ বদলে দিবা, সব ঠিক আছে। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে। সেই প্রক্রিয়াটা কি? নির্বাচন। সেই প্রক্রিয়া কি? গণতন্ত্র। সো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রক্রিয়া তোমরা, কিন্তু সেখানে তো একটা কিন্তু আছে, মানে যেনতেন ভাবে নির্বাচন দিলে তাহলে কি হলো, সেই কিন্তুটা কিভাবে অ্যাড্রেস হবে? না, যেনতেন নির্বাচন তো কেউই চায় না। যেনতেন নির্বাচনের কারণেই তো আওয়ামী লীগের সরকারের এত বড় পতন হয়েছে এবং জনগণ প্রত্যাখ্যান করেছে। ফলে এই সরকার যদি একটি গ্রহণযোগ্য নির্বাচন না দেয়, তাহলে যারা বঞ্চিত হবে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার কারণে, তারা কি বসে থাকবে? তখন এই সরকারের অবস্থানটা কি হবে? বা আপনি যদি নির্দিষ্ট কোনো শক্তিকে উত্থান ঘটাতে চান, তাদেরকে ক্ষমতায় আনতে চান, তাদেরকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের রাজনৈতিক মতবাদকে আপনি সুপ্রতিষ্ঠিত করতে চান, সেই ক্ষেত্রে তো মানুষ জানবে, বুঝবে। এবং সেই যে মানুষের জানা বোঝা, এই 6 মাস বুঝেছে, আরও বুঝবে 6 মাস, তখন নির্বাচন আসলে মানুষ তার স্বাধীন মত প্রকাশ করবে নির্বাচনের মাধ্যমে। সেটা যাতে অবাধ নিরপেক্ষ হয়, সেখানে যদি সরকারের এই ধরনের অবস্থান থাকে বিশেষ কোনো শক্তির পক্ষে, তাহলে সেই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে না। নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে আপনারা এখনো পর্যন্ত কি মোটামুটি কি অবস্থান আপনাদের? যদিও মহাসচিব একরকম বলেছেন, এই ধরনের ক্ষেত্রে তো নির্বাচনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। অবশ্যই পারে, যদি আমরা আরো মানে সময় বলে দিবে, আরো একটু পরিষ্কার হবে। আমরা কিন্তু 6 মাস ধরেই সরকারকে এবং সরকার যে কমিশনগুলো গঠন করেছে সংস্কারের জন্য, সেই কমিশনগুলোকেও আমরা সহযোগিতা করে আসছি। কিভাবে? আমরাও আমাদের সাজেশনগুলো দিয়েছি, লিখিত আকারে দিয়েছি না, কনস্টিটিউশন কমিশন, ইলেকশন কমিশন, হ্যাঁ, তারপরে আপনার এই বিভিন্ন পুলিশ রিফর্মের কমিশন, দুদকের কমিশন, আমরা কিন্তু লিখিত আকারে আমাদের ইন্টারনালি আমাদের টিম করা হয়েছে, সেই টিম থেকে গবেষণা করে তাদেরকে আমরা দিয়েছি সবকিছু। এবং এই যে কথাটা উঠলেন না বিএনপি থেকে তালিকা বিএনপি দেওয়ার কথা না। তালিকা তো ইটস নোন। আপনি যদি 20টা লোক থাকে, আপনি 10টাকে এক্সাম্পলি 10টাকে ছাঁটাই করেন না, তাহলেই তো হয়। আচ্ছা, সেটাও কিন্তু আনঅফিশিয়ালি যখনই এই প্রধান উপদেষ্টা বা সরকারের সাথে বৈঠক হয়েছে বিএনপির, অফিশিয়ালি আনঅফিশিয়ালি এই পয়েন্টটা তোলা হয়েছে, হ্যাঁ, যে দিস ইজ কনসার্ন ফর আস। হ্যাঁ, এটা কিন্তু তোলা হয়েছে, এটা তোলা হয়নি তা না, এবং তারাও যে এটা জানে না তা না, কিন্তু তারা কেন কোনো পদক্ষেপ নেয় না অ্যাডভাইজাররা, সেটা তারাই ভালো বলতে পারবে। এখন আমাদের দিক থেকে আমরা এই প্রেজেন্ট নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চাই। আজকেও আমাদের প্রতিনিধি দলের সাথে নির্বাচন কমিশনের বৈঠক হয়েছে, আমরা আস্থা রাখতে চাই। আমরা চাই নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দিবে। এই নির্বাচন কমিশন এই সরকারের অধীনে, কারণ এই সরকারটাই তো আমরা তখন একটা নির্দলীয় সরকারের মতো কাজ করবে, রাইট? সেটা দ্যাট ইজ আওয়ার এক্সপেকটেশন। এবং সেটা প্রফেসর ইউনূস সাহেবের উপরে উনি আমাদেরকে, বিএনপিকে এবং সকল রাজনৈতিক দলগুলোকে উনি সেই আস্থাটা দিচ্ছেন যে উনি ওনার অধীনে উনি একটা সুষ্ঠু নির্বাচন, ভালো নির্বাচন দেশবাসীকে দিতে চান, যেটার জন্য মানুষ এত আমরা আশা রাখতে চাই।
কিন্তু আমরা যদি দেখি যে এই যে হান্টিং চলতে থাকে অনির্দিষ্টকালের জন্য, সংস্কার চলতে থাকে অনির্দিষ্টকালের জন্য, তখন মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনারা কতদিন থাকার প্ল্যান করে আসছেন ভাই, একটু বলেন আমাদের। তাহলে আপনার এই যে রোড ম্যাপের কথা যে বলে, আন্তর্জাতিকভাবেও মানুষ জানতে চায় যে তোমরা কতদিন থাকতে চাও, তোমরা একটু বলো আমাদেরকে যে তোমাদের এই রিফর্ম করতে 6 মাস লাগবে, ইসি রিফর্ম করতে 5 মাস লাগবে, দুদক রিফর্ম করতে 2 মাস লাগবে, জুডিশিয়ারি রিফর্ম করতে, তোমরা তো কিছুই বলতেছো না। নিশ্চয়ই আমি একটু তারিক ভাইয়ের কাছে শুনতে চাই যে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিএনপি আস্থা রাখতে চায়, বিশ্বাস রাখতে চায় একটা ভালো নির্বাচন হবে, সেই ব্যাপারে আপনার কি মনে হয়? দেখেন, এটা তো সবাই বলে, কিন্তু এই সরকারের মাথায় এত যদি তবে কিন্তু ঢুকে গেছে, সব সাবজেক্টেই ওনাদের যদি তবে কিন্তু আছে। সংস্কারেও তাই, নির্বাচনেও তাই, এবং গণহত্যার বিচারেও তাই। এটা ইন্ডিকেট করে যে একটা অনির্দিষ্টকাল জন্য তারা আছেন, এবং অনির্দিষ্টকালের জন্য বলে দিয়েছেন ডেডলাইন, মানে উনি তো ডিসেম্বর বলেছেন, সেখানেও অনেক যদি তবে কিন্তু ইত্যাদি আপনি খুঁজে পাবেন। এত যদি তবে কিন্তু যদি একটা সরকার হাজির করে, এখানে তার নিয়ত নিয়ে কিন্তু একটা কোশ্চেন চলে আসে, এবং যে কারণে বিএনপির পক্ষ থেকে নানাভাবে কিন্তু ইঙ্গিত করা হয়েছে যে সরকারের নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলতে বাধ্য হব ইত্যাদি ইত্যাদি, নানাভাবে কিন্তু অনেক জায়গা থেকে এসেছে মিডিয়ায়। তাহলে আপনি দেখবেন যে এই গভর্নমেন্টের যে ডক্ট্রিন, উপদেষ্টারা যে যারা দায়িত্বে আছেন, অনেক তরুণ উপদেষ্টা বলছেন যে আমরা পলিটিক্যাল পার্টি করলে উপদেষ্টার পদ ছেড়ে দেব, কিন্তু যতক্ষণ তারা উপদেষ্টার পদে আছেন তারা কি ডক্ট্রিনের বাইরে থাকতে পারছেন? এবং তারা সরকারের থেকে যে ডক্ট্রিন দিচ্ছেন, সেই ডক্ট্রিন তো বিএনপির ডক্ট্রিন না, সেই ডক্ট্রিন তো বাম দলের ডক্ট্রিন না, তারা পার্টিকুলার পলিটিক্যাল ডক্ট্রিনকে তারা প্রচার করছেন। এটার মধ্যে দিয়ে কি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয় না? এবং একই রকম ভাবে সংস্কার কমিশনগুলো তো দেখেন যে ধরনের ডক্ট্রিনেশন হচ্ছে, এগুলো কি ম্যান্ডেট দেওয়া হয়েছিল তাদেরকে? আমি একেবারে শেষ পর্যন্ত বাসা ভাই শুনতে চাই, যদি একদম লাস্ট মন্তব্য থাকে। যেটা শুরুতে সবাই সমর্থন করেছিল এবং তাদের ভূমিকা প্রশংসা করেছিল, ক্রমাগত সেটা বিতর্কিত হয়েছে। নানান ক্ষেত্রে তাদের ব্যর্থতা, সেটি একটা ব্যাপার। অনভিজ্ঞ অরাজনৈতিক সরকার, কিন্তু সকলের সহযোগিতা ছিল, সেই সহযোগিতা নিয়ে তারা কাজ করতে পারে না বা করে নাই। কিন্তু এই যে তাদের অবস্থানগত যে পরিবর্তন, সেটি কিন্তু মানুষকে প্রশ্নবিদ্ধ করছে যে তারা নির্দিষ্ট একটি রাজনৈতিক মতবাদের পক্ষে আছেন। এটা প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অনেকের কথা এবং কাজে এটা স্পষ্ট। সেই জায়গায় অন্যান্য দল মতের যারা মানুষ আছেন বা রাজনৈতিক দলগুলো আছেন, তারা তো বৈষম্যের শিকার হচ্ছেন। তো বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল যদি সরকার এরকম হয়, যারা রাজনৈতিক দল বা জনগণের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি করবে, বৈষম্যমূলক আচরণ করবে, সেটি তো সেই অভ্যুত্থানের সুফল হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ভাইয়া গ্রুপ নিবেদিত রোড টু ডেমোক্রেসি আজ এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য আবার অসংখ্য ধন্যবাদ।